ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। বেসিক গ্রামার কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আগের দিনের ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে উচ্চারণ করতে হয়, মানে সাউন্ডগুলো জুড়ে জুড়ে কিভাবে ওয়ার্ড তৈরি করতে হয়। ইংরেজিতে অ্যালফাবেটের মধ্যে যে 26টা লেটার আছে, এই কনসনেন্ট এবং ভাওয়েলগুলো একে অপরের সাথে মিশে গিয়ে এক একটা সাউন্ড কিভাবে তৈরি করে। নিশ্চয়ই সেই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে একাধিকবার দেখেছো এবং তোমরা উচ্চারণ পদ্ধতি অনেকটা শিখে নিয়েছো। আজকে আমরা আগের দিনের ক্লাসে যা শিখেছি সেটাকে একটুখানি শুরুতে প্র্যাকটিস করব, তারপরে আমরা ওয়ার্ড, সাবজেক্ট, প্রেডিকেট, সেন্টেন্স কিভাবে ফর্ম করতে হয় একে একে আলোচনা করব। ছোট্ট বন্ধুরা, তোমরা তাহলে আমাকে বলো, আমি বোর্ডে যে ওয়ার্ডগুলো লিখছি এগুলো কিভাবে উচ্চারণ করব। দেখো, দুটো সাউন্ড নিয়েছি, TA, BLE। তাহলে এর উচ্চারণ আমি কেমন বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে, এই দুটো মিলে টেবল। আবার দেখো, READ, বলো তো কি উচ্চারণ করতে হবে এটাকে? রিড। এইভাবে পড়তে হবে। নিশ্চয়ই সেটা তোমরা অনেকটাই শিখে নিয়েছো। যদি তোমাদের কিছু বাকি থাকে আবার সেটা দেখে নিশ্চয়ই তোমরা শিখে নেবে, আমার ভরসা আছে তোমাদের উপর। আজকে আমরা শিখবো এর পরে এই যে সাউন্ডগুলো, এই সাউন্ডগুলোই জুড়ে জুড়ে কিভাবে ওয়ার্ড তৈরি করতে হয়। দেখো সেটা তোমরা মনে করো, আমি প্রথমে একটা ছোট্ট সাউন্ড নিয়েছি, MA। একে আমরা এটাকে, এর উচ্চারণ তো এ হয় না সাধারণত, ম্যা, এরকম হয় না। যদি এর সাথে আমরা একটা ডি যোগ করলাম, তাহলে ম সাউন্ড ছিল, তার সাথে একটা ড সাউন্ড যোগ করে দিলাম, বলতো বন্ধুরা কি হবে এটা? এটাকে আমরা বলবো ম্যাড। ঠিক বলেছি না? এবার দেখো, যদি শেষে একটা ই বসিয়ে দিই তাহলে এটা হয়ে গেল মেড, নট মেড। এটাকে বলবো আমরা মেড। এটা মেড এত লং নয়, হ্রস্বই, ইটার বেশি বড় উচ্চারণ নয়, মেড। আবার দেখো, আমরা যদি এখানে এই ডি ইটা বাদ দিয়ে দিলাম, এখানে বললাম টি, তাহলে কি উচ্চারণ করবো এবারে? ট সাউন্ড এসেছে, এটিকে বলবো আমরা ম্যাট। এর সাথে একটা জুড়ে দিলাম, এটা হয়ে গেল মেইট। ঠিক একটু আগে তোমাকে যেভাবে আমি মেইড শেখাচ্ছিলাম, এটা তখন হয়ে গেল মেইট। আমার এই বাংলা বা ইংরাজি লেখা ছোট্ট বন্ধুদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে সেটা কমেন্ট করে জানাবে, আমি আরো স্পষ্ট করে কেটে কেটে লিখবো তাহলে। আবার দেখো, MATE, যদি এর সাথে একটা আর যোগ করে দিই হয়ে গেল ম্যাটার, মানে এটা মাদার, মা সম্পর্কিত একটা কথা। আমরা বলি না মামার বাড়ি, তখন বলি ম্যাটারনাল আঙ্কেল, ম্যাটারনাল। দেখো এর সাথে একটা নাল, এই সাউন্ড জুড়ে দিলাম, ম্যাটারনাল। এটাকে যদি আমরা কেটে কেটে উচ্চারণ করি, এর মধ্যে তিনটে সাউন্ড আছে, ম্যাটারনাল। দেখো, এই যে কেটে কেটে যেটুকু আমরা সাউন্ড উচ্চারণ করি, মিনিমাম যে ছোট্ট ছোট্ট সাউন্ডগুলো, এগুলোকে বলে এক একটা সিলেবল। কি বললাম বলো? এগুলো হলো এক একটা সিলেবল। তাহলে এর মধ্যে তিনটে সিলেবল আছে।
আবার দেখো এম এ টি নিয়েছিলাম ম্যাট প্রথমে, এখানে এর সাথে যোগ করে দিলাম সিএইচ, হয়ে গেল ম্যাচ। টি সিএইচ মিলে এর উচ্চারণ হলো ম্যাচ। আবার দেখো এখান থেকে যদি আমরা এটাকে ই আর ম্যাটার ছিল, ম্যাটার নাল করেছিলাম সেতে, ওখান থেকেই আর আই এ এল যোগ করে দিলাম ম্যাটেরিয়াল। দেখো এইটাকেও আবার দুটো আলাদা আলাদা কেটে কেটে উচ্চারণ করতে পারি, ম্যাটেরিয়াল। দেখো এর মধ্যে আবার 4টে সিলেবল এসে গেল। আবার যদি এর সাথে আবার একটা এল ওয়াই যোগ করে দিলাম, ম্যাটেরিয়ালি। আবার দেখো ম্যাটেরিয়াল ছিল আই এস টি আই সি, দেখো এটা কত বড় ওয়ার্ড ফর্ম করলাম আমরা, ম্যাটেরিয়ালিস্টিক, ম্যাটেরিয়ালিস্টিক। তখন এটা জুড়ে নেব। এইভাবে আমরা সাউন্ড গুলোকে একটার সাথে একটা জুড়ে জুড়েই কিন্তু ওয়ার্ড তৈরি করি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে ওয়ার্ড কিভাবে তৈরি হয়। এই কনসোনেন্ট আর ভাওয়েল মিলে যে সাউন্ড তৈরি হয়, ওই সাউন্ড গুলো জুড়ে জুড়েই এক একটা ওয়ার্ড তৈরি হয়। তাহলে স্যার ওয়ার্ড তো বুঝলাম, কিন্তু ইংরেজি বলবো বা লিখবো কিভাবে? না, আমরা যখন কথা বলি, সাপোজ ইন বেঙ্গলি আই অ্যাম স্পিকিং সাম ওয়ার্ডস, আমরা এই যে কথাগুলো বলছি, তুমি কেমন আছো, এগুলি তো এক একটা ওয়ার্ড। এইগুলি যেমন বসিয়ে সেন্টেন্স তৈরি করেছি, ইংরেজিতেও এই ওয়ার্ড যেগুলো সাউন্ড দিয়ে তৈরি করলাম, এইগুলো পর পর বসিয়েই আমরা সেন্টেন্স তৈরি করব। তার আগে এই সিলেবল যেটা বলছিলাম, আমি আর একবার বলে নিই। দেখো একটা ওয়ার্ডের মধ্যে সিলেবল একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটে থাকতে পারে, তার বেশি থাকতে পারে। দেখো যতগুলো লেটার আমরা দেখেছি অ্যালফাবেটের মধ্যে, তার মধ্যে দুজন আছে, এই এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার তুমি দেখলে, এদের মধ্যে দুটো এমন লেটার আছে যারা নিজেরাই ওয়ার্ড তৈরি করতে পারে। বলো ছোট্ট বন্ধুরা, সেই ওয়ার্ড দুটো কি? যে লেটার গুলোর মানে আছে। যেমন মনে করো পি, পি হ্যাজ নো মিনিং, এর কিন্তু কোনো মানে নেই। আবার যদি বলি বি, তারও কোনো মানে নেই। ও, এরও কোনো মানে হয় না। কিন্তু এমন দুটো লেটার আছে, একটা হলো আই, যখন ক্যাপিটাল লেটারে বলবো আই, তখন আই মানে আমি, আর এ মানে একটি। তার 26টা লেটারের মধ্যে মাত্র দুটো মানে আছে, বাকিগুলোর মানে নেই। কিন্তু এরা সাউন্ড তৈরি করে জুড়ে জুড়ে ওয়ার্ড মানে তৈরি করবে। এইবার দেখো, তাহলে এই যে ওয়ার্ড, এ তো একটা ওয়ার্ড হয়ে গেল, এতে একটাই সিলেবল আই। এমন তো আরো অনেক ওয়ার্ড আছে যেগুলোর একটা করে সিলেবল। যেমন মনে করো পুট, বুক, রিড, এগুলোকে কি আমরা কেটে কেটে উচ্চারণ করতে পারবো? রিড পারবো না। এইগুলিকে বলে মনোসিলেবিক ওয়ার্ড। মনো মিন্স ওয়ান, একটা করেই এর মধ্যে সিলেবল আছে। এইবার দেখো এমন কিছু ওয়ার্ড আছে যার মধ্যে দুটো করে সিলেবল আছে। যেমন বলছি দেখো টেবল, দেখো এর মধ্যে দুটো, একে কেটে কেটে উচ্চারণ করতে পারছি, টেবিল। আবার দেখো
সুপার লেটার, কেটে কেটে উচ্চারণ করতে পারছি না। এর মধ্যে দেখো দুটো করে সিলেবল আছে, এদের আমরা বলি, এরকম অজস্র ওয়ার্ড আছে, এদের আমরা বলি ডাইসিলেবিক ওয়ার্ড। ডাই মিন্স টু। আবার এমন ওয়ার্ড আছে যার মধ্যে তিনটে করে সিলেবল আছে। যেমন দেখো আমি যেগুলো উদাহরণ দিচ্ছি এর বাইরে তো আরো অনেক আছে, তার মধ্যে তোমরাও কিছু কিছু জানো বা নিশ্চয়ই শিখছো, সেগুলো আমাকে কমেন্ট করে জানাও যে দুটো করে সিলেবল আছে, তিনটে আছে, তার বেশি আছে, এই রকম ওয়ার্ড কোনগুলো। তাহলে এবার বলছিলাম তিনটে করে সিলেবল আছে, দেখো কি লিখলাম বলো? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, দেখো 1 2 3 তিনটে আছে। আবার দেখো একটা ওয়ার্ড বিউটিফুল, মানে কি বলো তো বন্ধুরা? বিউটিফুল মানে তুমি নিশ্চয়ই জানো, বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল ব্যাগ, বিউটিফুল বটল, বিউটিফুল হাউস। বিউটিফুল মানে সুন্দর, দেখো এর মধ্যেও তিনটে সিলেবল আছে, এগুলিকে আমরা বলি ট্রাইসিলেবিক ওয়ার্ড। তাহলে ট্রাই কথাটার মানে কি হবে? থ্রি, তিনটে। তিনটের বেশি যদি হয় তাদের আমরা বলবো পলিসিলেবিক ওয়ার্ড। পলি মিন্স মেনি, অনেক তার মধ্যে সিলেবল আছে। যেমন দেখো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, দেখো একটা দুটো তিনটে চারটে, এই রকম অজস্র ওয়ার্ড আছে। তুমি তার মধ্যে খুঁজে খুঁজে, তোমাদের হোমওয়ার্ক দিলাম, সব রকম এই মনোসিলেবিক, ডাইসিলেবিক, ট্রাইসিলেবিক আর পলিসিলেবিক ওয়ার্ড তোমরা দুটো করে খুঁজে বের করবে আর কমেন্ট বক্সে লিখে আমাকে দেখাবে। তাহলে এই সিলেবেল ধরে ধরে আমরা ওয়ার্ড তো তৈরি করলাম। এখন কথা বলার সময় যে ওয়ার্ডগুলো বলতে হবে, সেই ওয়ার্ডগুলো কেমন হতে হবে, তার তো মানে থাকতে হবে, তবেই তো তাকে আমরা ওয়ার্ড বলবো। শুধু সাউন্ড জুড়ে দিলে তো হবে না। যেমন মনে করো যদি তুমি বলো পি ইউ কে, এর কোনো মানেই হলো না। কিন্তু দেখো পি ইউ টি, এরপরে ট সাউন্ড দিলে পুট। আবার বি ইউ টি, এই ব সাউন্ড দিলে বাট। তাহলে যে ওয়ার্ডগুলো আমরা তৈরি করব সাউন্ডগুলো জুড়ে জুড়ে, সেই ওয়ার্ডগুলোর অর্থ থাকতে হবে, মানে থাকতে হবে। এই মিনিংফুল ওয়ার্ড, এগুলো দিয়েই আমরা সেন্টেন্স তৈরি করব। কিভাবে করব দেখো, আমরা যে ওয়ার্ডগুলো শিখেছি এতদিন পর্যন্ত ইংরাজি পড়তে পড়তে, সেই রকম কিছু পরিচিত ওয়ার্ড দিয়েই আমরা এবার সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। এই চেষ্টা করতে গিয়েই আমাদের কিছু গ্রামার শিখতে হবে, যে গ্রামারগুলো নিয়ে আমরা আলোচনা করব। মনে করো আমি কটা ওয়ার্ড বলছি, ইউ, ফুটবল, ওয়াটার। বলো তো বন্ধুরা, এটা কি একটা সেন্টেন্স তৈরি হলো? কতকগুলো ওয়ার্ড পাশাপাশি বসালে একটা সেন্টেন্স তৈরি হয়। তাহলে এই তো ওয়ার্ডগুলো বসিয়েছি পাশাপাশি, ইউ, ফুটবল, ওয়াটার। দেখো এর কোনো মানে হলো না তুমি ফুটবল, জল না। তার মানে এলোমেলো যে কোনো ওয়ার্ড বললে কিন্তু সেন্টেন্স তৈরি হবে না। যে ওয়ার্ডগুলো বলবো এই ওয়ার্ডগুলো বসিয়ে একটা সম্পূর্ণ বোধগম্য অর্থ তৈরি হতে হবে। যদি এই রকম না বলে বলতাম ইউ ড্রিঙ্ক ওয়াটার,
তুমি জল পান করো, তুমি জল খাও। দেখো খুব সুন্দর একটা সেন্টেন্স তৈরি হলো। তাহলে এখন প্রশ্ন হলো যে কি রকম ওয়ার্ড পাশাপাশি বসালে সেন্টেন্স তৈরি হবে? তুমি একটু ভেবে বলো তো কি ধরনের ওয়ার্ড বসাতে হবে। না, আমরা যে ওয়ার্ডগুলো বসাই সেন্টেন্স তৈরি করার জন্য, এই ওয়ার্ডগুলির মধ্যে আমরা সাধারণত শুরুতেই বসাই কোনো নাম বোঝাচ্ছে এমন কোনো শব্দ, মানে নাউন বা প্রোনাউন। আসল কথা হলো আমরা যত সেন্টেন্স বলি সেগুলো হয় আমার সম্পর্কে, নয় কোনো না কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো না কোনো মানুষ সম্পর্কে, অথবা বস্তু সম্পর্কে। কি বুঝতে পারলে না ছোট্ট বন্ধুরা? আবার বলছি, আমরা যত সেন্টেন্স বলি হয় কোনো ব্যক্তি সম্পর্কে বলি, নয় বস্তু সম্পর্কে বলি। দেখো এখানে একটা মানুষ সম্পর্কে বলেছিলাম, তাহলে এই যে ব্যক্তি বা মানুষ বা বস্তু সম্পর্কে বলা কথাগুলো, আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করি, তাহলে এই কথাটা দেখো আমার সম্পর্কে বলা হয়েছে। আবার দেখো দা পেন ইজ ব্লু, পেনটা নীল রঙের। দেখো এখানে পেন সম্পর্কে বলেছি। আবার দেখো বলছি মাই মাদার ইজ টল, আমার মা লম্বা, তাহলে মায়ের সম্পর্কে বললাম। তাহলে আমরা যত সেন্টেন্স বলবো সবই হয় কোনো ব্যক্তি সম্পর্কে বলবো বা কোনো বস্তু সম্পর্কে বলবো। এই যে ব্যক্তি বা বস্তু, এইটাকে আমরা বলি সাবজেক্ট, এইটাকে বলছি সাবজেক্ট। আর সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে যে কথাগুলো বললাম এইগুলোকে আমরা বলি প্রেডিকেট। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি সেগুলো আরো ভেঙে ভেঙে বলবো। আর আমি আপাতত ঠিক করেছি প্রত্যেক রবিবার দিন সন্ধেবেলা তোমাদের জন্য একটা করে ক্লাস দেব। তোমাদের যদি মনে হয় আমি রবিবারে যতটা তোমাদের পড়িয়ে বুঝিয়ে দিলাম সেটা তোমরা অল্প 2-3 দিনের মধ্যেই বুঝতে পেরে যাচ্ছ, সপ্তাহের মাঝখানে আরো একটা ক্লাস দিলে ভালো হয়, তাহলে সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আমি তাহলে সপ্তাহে 2টো করে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য। বেশ, দেখ তাহলে সাবজেক্ট কোনগুলি? না, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা কথাগুলো বলছি। প্রথমে যেমন বলেছিলাম আমার সম্পর্কে, আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করি। আই গো টু স্কুল, মনে করো এখানে বললাম আই গো টু স্কুল, তাহলে আমার সম্পর্কে কি বললাম? আমি স্কুলে যাই। তাহলে যার সম্পর্কে বলছি সেটি সাবজেক্ট। দ্য পেন ইজ ব্লু, দ্য পেন ইজ নিউ, পেনটা নূতন। তাহলে পেন সম্পর্কে বললাম, তাহলে এখানে পেন হলো সাবজেক্ট, আই সাবজেক্ট, মাই মাদার ইজ টল, মাই মাদার কুকস ফুড, আমার মা রান্না করেন, মাই মাদার কুকস ফুড। তাহলে মায়ের সম্পর্কে কি বললাম? মা রান্না করেন। তাহলে দেখো যার সম্পর্কে বললাম সেটি হলো সাবজেক্ট। আর সেন্টেন্সের বাকি অংশটা সেটি হলো প্রেডিকেট। দেখো বুঝতে নিশ্চয়ই সুবিধা হয়েছে। এখন প্রশ্ন হলো স্যার সাবজেক্টের জায়গায় তো
একটা কিছু বললেন, একটার বেশিও হতে পারে। মনে করো আই ড্রিঙ্ক মিল্ক বলেছিলাম, এখন যদি বলি মাই সিস্টার অ্যান্ড আই ড্রিঙ্ক মিল্ক, আমার বোন এবং আমি দুধ পান করি, তখন সাবজেক্ট দুটো হয়েছে, মাই সিস্টার অ্যান্ড আই, মাই সিস্টার অ্যান্ড আই। তাহলে সাবজেক্ট কার সম্পর্কে বললাম? দুধ পান করে কে কে? মাই সিস্টার অ্যান্ড আই। তাহলে এখানে সাবজেক্ট, এই দুজন মিলে সাবজেক্ট। আবার ঠিক পরেরটা দেখো, দ্য পেন ইজ ব্লু, এখানেও যদি বলতাম দ্য পেন্সিল অ্যান্ড দ্য পেন, আর তখন ইজ বললে হবে না, আর ব্লু। এইভাবে এই সাবজেক্টের জায়গায় যে একজনই থাকবে তার কোনো মানে নেই, অনেকজন থাকতে পারে। যেমন দেখো, এই দুটোর পরিবর্তে বলতে পারতাম উই গো টু স্কুল। দেখো এখানে যদি এটা না বলতাম তখন বলতাম উই গো টু স্কুল, দে গো টু স্কুল। তাহলে এখানে উই মানে আমরা, তাহলে স্কুলে যাই, কার সম্পর্কে বা কাদের সম্পর্কে বলা হলো? আমরা, তখন এটা হতো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বোঝা গেল। এখন প্রেডিকেটের মধ্যে তো অনেকগুলো করে কথা রয়েছে। দেখো এই প্রেডিকেট অংশগুলো আমি সাবজেক্টটা যদি বাদ দিয়ে দিই, মুছে দিই, দেখো প্রেডিকেট অংশে কিন্তু একটা দুটো করে ওয়ার্ড নয়, বেশিও হতে পারে। ড্রিঙ্ক মিল্ক, গো টু স্কুল, তিনটে ওয়ার্ড। তাহলে এই অংশটার মধ্যে কি কি আছে স্যার? এইটাই বুঝতে গেলে আমাদের এবারে সেন্টেন্সের যে ওয়ার্ডগুলোর পরিচয়টা জানতে হবে। এর মধ্যে অন্তত একটা থাকতে হবে ভার্ব, তার সাথে অন্য কিছু থাকতে হবে। এখন ভার্ব তো বুঝলাম স্যার, এখানে যেমন ড্রিঙ্ক আছে, গো আছে, ইজ আছে, প্রথমেই থাকবে, কিন্তু দেখো প্রেডিকেট অংশের শুরুতেই ভার্ব থাকবে, সাবজেক্টের পরেই ভার্ব থাকবে। তাহলে এখানে একটা ইজ ছিল, এখানে কুকস ছিল, ভার্ব ছাড়া আর কি কি লাগে এগুলোই আমরা আস্তে আস্তে শিখবো। এই জন্যই তো গ্রামার দরকার। আমরা যে কোনো কথা এলোমেলো বললে হবে না। যেমন যদি বলি মাই মাদার কুকস ওয়াটার, আমার মা জল রান্না করে। মাই মাদার কুকস ট্যাক্সি, আমার মা ট্যাক্সি রান্না করে। এইরকম তো বললে হবে না, মিনিংফুল ওয়ার্ড হতে হবে। আর এই যে প্রেডিকেট অংশে ওয়ার্ডগুলো, এদের পরিচয়টা জানতে হবে। তাহলে দেখি আপাতত আমরা সাবজেক্ট আর ভার্বগুলো জুড়ে জুড়ে সেন্টেন্স তৈরি করতে পারি কিনা। নিশ্চয়ই পারবো, তোমরাও পারবে, দেখো সেটা। তাহলে আমি প্রথমে বললাম যে সাবজেক্টের সাথে ভার্বগুলো বসিয়ে তার সাথে আরো কিছু ওয়ার্ড বললেই সেন্টেন্স তৈরি হয়। যেমন দেখো, বয়েজ প্লে, কার সম্পর্কে বলছি? ছেলেদের সম্পর্কে বলছি, এটি হলো সাবজেক্ট। তাহলে প্রেডিকেট অংশে প্রথমে ভার্ব থাকবে, আর কি থাকবে বলেছিলাম? এর সাথে আরো কিছু থাকতে হবে। তাহলে ছেলেরা খেলা করে, সেন্টেন্সটা একটা অর্থ তৈরি হলো। আরো একটু ভালো হতো যদি কি খেলা করে বলতাম, বয়েজ প্লে ক্রিকেট। নিশ্চয়ই তোমরা সবাই ক্রিকেট খেলতে ভালোবাসো। বয়েজ প্লে ক্রিকেট। ইউ হ্যাভ, তোমার আছে, এই হলো সাবজেক্ট। এই যে প্রেডিকেট অংশের ভার্ব বলেছি, তোমার আছে। দেখো এখানে সেন্টেন্সটার মধ্যে কোনো অর্থ খুঁজে পাচ্ছি না, কিছু যেন একটা কম মনে হচ্ছে। তোমার আছে, একটা মনে প্রশ্নই থেকে গেল, কি আছে? তাহলে ওইটা যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু
সেন্টেন্সটা কমপ্লিট হবে না, আর কমপ্লিট না হলে সেন্টেন্স হবে না। তাহলে বলতে হবে ইউ হ্যাভ আ ব্যাগ, তোমার একটা ব্যাগ আছে। ইউ হ্যাভ টু ব্রাদার্স, তোমার দুটো ভাই আছে। এইরকম আরো কিছু না কিছু ইনফরমেশন দিতে হবে। তাহলে এই কি ইনফরমেশন দিতে হবে আমি তোমাকে বলছি। দেখো, সেন্টেন্স গুলো তৈরি করার জন্য সব সময় সাবজেক্টের পরে প্রেডিকেট অংশে ভার্ব বলার পরে প্রথমে সাবজেক্ট বললাম, তারপরে ভার্ব বললাম, ভি মানে ভার্ব বলছি। এরপরে তোমরা যদি সেন্টেন্সটা কমপ্লিট না হয়, তোমার মনে হচ্ছে কমপ্লিট হলো না, তখন তুমি কি করবে? কি, কাকে, কোথায়, এই তিনটের মধ্যে যদি কোনো উত্তর পাও, সেই উত্তরটা বসিয়ে দিলেই সেন্টেন্স কমপ্লিট হবে। তাহলে এখন যেহেতু তোমাকে আমি অনেক গ্রামার শেখাইনি, প্রেডিকেট অংশটা ভাগ করতে শেখাইনি, তুমি যদি এখন থেকে ছোট ছোট সেন্টেন্স বলতে বা লিখতে চাও, দেখো এই ম্যাজিক ট্রিকটা আমরা প্রয়োগ করলেই কি সুন্দর সেন্টেন্স বলতে পারবো। এবার দেখো, তাহলে এইগুলো আমি যদি বাদ দিয়ে দিই, আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করছি দেখো। তাহলে শুধু গ্রামার শিখলে তো হবে না, সেন্টেন্স তৈরি করতে পারতে হবে সাথে সাথে। দেখো, আই গো, আমি যাই, মানেটা কমপ্লিট হলো না তো। নিশ্চয়ই বুঝতে পারছো মানেটা কিছু যেন একটা ঘাটতি আছে। তাহলে এই ভার্বটাকে এবারে প্রশ্ন করব, কি যাই? কি তো যাওয়া যায় না। কাকে যাই? এরও তো কোনো অর্থ হচ্ছে না। কোথায় যাই? হ্যাঁ, এটা হতে পারে, কোথাও তো আমরা যাই কোনো না কোনো স্থানে। তাহলে আই গো টু দা পার্ক, আমি পার্কে যাই। দেখো, এইবার একটা সেন্টেন্স তৈরি হলো। আবার দেখো, ইউ বট, তুমি কিনেছিলে। ইউ বট, তুমি কিনেছিলে না, সেন্টেন্সটা তো কমপ্লিট হলো না স্যার। তাহলে কি বলতে হবে? তুমি কি কিনেছিলে। দেখো, বললেই কমপ্লিট হবে। ইউ বট আ পেন, তুমি একটা পেন কিনেছিলে। ইউ বট আ পেন্সিল বক্স। দেখো, তাহলেই কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। আবার দেখো, মাই মাদার গেভ, দিয়েছিল, আমার মা দিয়েছিল আ পেন্সিল, আমার মা একটা পেন্সিল দিয়েছিল। হ্যাঁ স্যার, সেন্টেন্সটা তো কমপ্লিট হচ্ছে। আবার দেখো, কাকে দিয়েছিল বলা নেই। যদি কাকে বলি তাহলে আরেকটু ভালো হয়, মাই মাদার গেভ মি আ পেন্সিল। তাহলে দেখো, সাবজেক্ট বলার পরে, ভার্বটা বলার পরে, এই তিনটে ইনফরমেশনের মধ্যে একটা, কখনো দুটো বললেই সেন্টেন্স গুলো কি সুন্দর কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আজ থেকে দেখো, তুমি ছোট ছোট সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবে, লিখতে পারবে। আমি আজকে ক্লাসের শেষে তোমাকে আমি এই রকম কয়েকটা সেন্টেন্স দেব, বাংলা বলে দেব। তোমাকে কিন্তু ইংরেজি করে কমেন্টে লিখে দেখাতে হবে। এটা কিন্তু তোমার হোমওয়ার্ক থাকবে। এসো আমরা পরের পড়াটার দিকে এগিয়ে যাই। তাহলে এই মাত্র আমি যে বললাম যে সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আমরা কি, কাকে, কোথায় দিয়ে যদি ভার্বটাকে প্রশ্ন করি তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে। তার মানে সাবজেক্ট এবং ভার্ব এই দুটো খুব প্রয়োজনীয়। যদি আমরা ভার্বটা বলতে কখনো ভুল করি, আমি অনেক ছোট্ট বন্ধুদের দেখেছি
যারা সেন্টেন্স বলার সময় ভার্বটা বলছো না, তার মধ্যে ভার্ব নেই। মনে করো আই রাইস, এর কিন্তু কোনো মানে হয় না। আমি ভাত, আমি ভাত খাই। দেখো বাংলাটা যদি বলি আমি ভাত খাই, তাহলে আমির ইংরাজি আই বলেছি, ভাতের ইংরাজি রাইস বলেছি, কিন্তু এই খাই কথাটার ইংরাজি বলিনি। ওটাই তো ভার্ব, ওটা দিয়েই তো কাজ করা বা কিছু করা বোঝাচ্ছে। তাহলে খাওয়ার ইংরাজি কি? ইট। তাহলে যদি এমন বলতাম সেন্টেন্সটা আই রাইস ইট, বলতো বন্ধুরা ঠিক বলেছি একটা সেন্টেন্স? বাংলায় তো ঠিকই হয়েছে, আমি ভাত খাই, তার ইংরাজি আই রাইস ইট। তোমরা আমাকে বলো যে এটা কি আমি ঠিক বললাম? যদি তুমি বুঝতে পেরে থাকো যে কি ভুল বলেছি, তাহলে ভিডিওটা এখানে একটু থামিয়ে দাও, দিয়ে তুমি আমাকে লিখে দেখাও যে এটাতে কি ভুল হচ্ছে। না, ভুল হচ্ছে একটাই, আমরা বাংলায় যখন কথা বলি এই যে ক্রিয়াপদটা মানে যাকে আমরা ইংরেজিতে ভার্ব বলি, এটি থাকে সবার শেষে। কিন্তু তোমাকে আমি কি শেখালাম একটু আগেই? ইংরেজিতে সাবজেক্ট বলার পরেই ভার্বটা নিয়ে আসতে হবে। এইটি না করলেই ভুল হয়ে যাবে। তাহলে আই ইট এটি আগে বলতে হবে, আই ইট রাইস, এটি রাইট হলো, এটি রং হয়ে গেছিল। এইভাবে আমরা ভার্বকে কখনোই বাদ দেব না। মনে রাখবে এমন এমন সেন্টেন্স আছে যেগুলো বাংলাতে আমরা যার মধ্যে কোনো ভার্ব মানে ক্রিয়াপদ বলি না। এখানে যেমন ক্রিয়াপদটা তো বললাম, যেমন দেখো আমি একজন ছাত্র, দেখো এখানে ক্রিয়াপদ বলেছিলাম, এখানে কি তুমি কোনো ক্রিয়াপদ খুঁজে পাচ্ছ? দেখো ভালো করে ভেবে বলো। আই একজনের ইংরেজি আ স্টুডেন্ট। তাহলে এখন প্রশ্ন হলো বাংলায় বাক্যটা তো ঠিকই ছিল, আমি একজন ছাত্র, আমার বাবা একজন ফুটবলার, আমার মা একজন চিত্রশিল্পী, উনি একজন ডাক্তার, বিরাট কোহলি একজন ক্রিকেটার। তাহলে আই আ স্টুডেন্ট সব কথাগুলোরই ইংরেজি বললাম, তাহলে তাও কেন হলো না স্যার? এটি সেন্টেন্স হলো না। এখানে কোনো ভার্ব নেই, তুমি আই এর পরে কোনো ভার্ব বলনি, এই ভার্বটা মিসিং। এখন প্রশ্ন হলো বাংলাতেও তো ছিল না, আমাকে ইংরেজিতে বলতে হবে কেন? না, বাংলাতে এমন কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্রিয়াপদটা মানে ভার্বটা বলি না, ওটা আমাদের মাতৃভাষা, ওখানে আমরা কিছু কিছু শব্দ অমিট করে দিই, যেটা না বললেও কথাটার অর্থটা পাল্টায় না। তাহলে আমরা গ্রামার শিখবো কেন? এই যে কোন ওয়ার্ডের পরে কোনটা বসাতে হবে, এটা শেখার উদ্দেশ্য হলো আমি যে কথাটা বলতে চাইছি তুমি কি ঠিক সেটাই বুঝছো, না তুমি মানেটা অন্য বুঝে ফেললে, এটা যাতে না হয়। তাহলে আমি একজন ছাত্র হই, অথবা এখানে না হয়ে এমনও হয় আমি হই একজন ছাত্র। তাহলে যখনই আমরা বাংলায় কথাটা বলছি, এই যে আমি হই একজন ছাত্র, এটা আমরা অটোমেটিক্যালি জানি আগে থেকে, ওই জন্য ওটা আর বলার দরকার এখানে পড়লো না। কিন্তু ইংরেজিতে এমন করলে হবে না। তাহলে ইংরেজির বেলায় কি করব? এই হওয়া বোঝালে এর জন্য
আই এম বলবো এখানে একটা, আই এম আ স্টুডেন্ট, তাহলে সেন্টেন্সটা হবে আই এম আ স্টুডেন্ট। যদি মনে করো একজনের নাম রঘু, রঘুর কথা বলছি, রঘু একজন ছাত্র, তাহলে আয়ের পাশে এম বসানো হয়, রঘুর পরে ভার্ব হিসাবে ইজ বসাবো, রঘু ইজ আ স্টুডেন্ট। তাহলে বাংলায় সাধারণত এই যে ইজ ভার্বটার যে বাংলাগুলো এম ইজ আর, এর বাংলাগুলো প্রায় সময়ই আমরা বলি না, কিন্তু ওটা ওর মধ্যে লুকিয়ে আছে। তাহলে এইভাবে সাবজেক্ট, ভার্ব এবং ওই যে বলেছিলাম কি, কাকে, কোথায়, এই তিনটে ইনফরমেশন দিয়ে দাও। রঘু ইজ, রঘু হয়, কি হয়, একজন ছাত্র। এইভাবে এই তিনটে ইনফরমেশন ভার্বের পরে বসালে সেন্টেন্সটা কমপ্লিট হবে। কিন্তু স্যার আমরা তো অনেক বড় বড় সেন্টেন্সও অনেক সময় বলি, আমি যে গল্পের বইয়ে পড়ি বড় বড় সেন্টেন্স রয়েছে, ওইগুলো কিভাবে হয়? এই সেন্টেন্সগুলো বোঝার জন্য তোমাকে দেখো, মালা ছোটও হয় বড়ও হয়। সুন্দর মালা গাঁথার জন্য ভালো ভালো ফুল পর পর সুন্দরভাবে বসালে তবেই মালাটি সুন্দর লাগে। সেই রকম এই যে ওয়ার্ডগুলো বলছি, এগুলোর এক একটা পরিচয় আছে, এগুলো সেন্টেন্সের তো এক একটা পার্ট, এই প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা পরিচয় আছে। এই পরিচয় অনুযায়ী আমরা এই ওয়ার্ডগুলোকে 8টা ভাগে ভাগ করি। তোমরা হয়তো অনেকে সেই ভাগগুলোর নাম শুনে থাকবে, এগুলোকে আমরা বলি পার্টস অফ স্পিচ। তাহলে এইবার আমরা আস্তে আস্তে আমাদের সেই কোর গ্রামারের দিকে আমরা প্রবেশ করছি। কি শিখবো এবারে? না, সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো ব্যবহার করলাম তাদের পরিচয় কি, তারা এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে এখন এতক্ষণ যাদের আমরা ওয়ার্ড বললাম, কখনো সাবজেক্ট বললাম, কখনো ভার্ব বললাম, কখনো কি, কাকে, কোথায় বলছিলাম, এই যে সেন্টেন্সের এক একটা পার্ট, অংশ, এগুলো এইবার আমরা গ্রামারের ভাষায় বলবো পার্টস অফ স্পিচ। কটা পার্টস অফ স্পিচ আছে আমি বলবো না, তুমি জানো। কই আমাকে লিখে দেখাও বন্ধুরা, কটা পার্টস অফ স্পিচ? 8টা। কি নাম তাদের? 8টা রয়েছে। আমি লেখার আগে আমি চাই তুমি ভিডিওটা থামিয়ে দিয়ে তুমি আমাকে লিখে দেখাবে। নাউন, প্রথম হলো নাউন। কোনগুলো? না, যেগুলো দিয়ে নাম বোঝাই। তাহলে আগে পার্টস অফ স্পিচের নামগুলো লিখে নিই, তারপরে একে একে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। তাহলে একটু ছেড়ে ছেড়েই লিখি একেবারে। দেখো, প্রথম হলো নাউন। নাম্বার 2 প্রোনাউন, মানে যেগুলো নাউনের বদলে বসাই, বারবার নাউনটা না বলে নামগুলো আগে বলি। 3 নম্বর ভার্ব, মানে ক্রিয়াপদ বলছিলাম। নাম্বার 4 অ্যাডজেক্টিভ। বন্ধুদের যদি আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি এরপর থেকে আরো ধরে ধরে তাহলে লিখব। এইবার দেখো, নাম্বার 5 অ্যাডভার্ব। নাম্বার 6 তোমরা হয়তো লিখেই ফেলেছো এতক্ষণ, আমার মনে হয় আমি দেরি করে ফেলছি। নাম্বার 6 প্রেপোজিশন।
7 conjunction, number 8 interjection। তোমাকে যেহেতু আমি সাউন্ড ধরে ধরে উচ্চারণ করতে শিখিয়েছি, নিশ্চয়ই তুমি পারবে। ইন্টারজেকশন, TION এর উচ্চারণ কিন্তু সন। এই যে দেখো TION এর উচ্চারণ হলো সন। প্রেপোজিশন, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, আসলে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। প্রোনাউন, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন। এইবার তাহলে প্রশ্ন হলো, স্যার এই নাউন কি জিনিস? না, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা নাম বোঝাই, সেই নামটা কোনো মানুষের নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে। যেমন দেখ, মানস একটা মানুষের নাম বললাম, মানস ইজ আ গুড বয়। আবার দেখো, এই যে বয় বললাম, বয় মানে কি? ছেলে। তাহলে বয়ও একটা নাউন, ছেলে। ছাত্র, স্কুলে যারা যায় তাদের আমরা কি বলে ডাকি? কলেজে বা স্কুলে যাই যারা, তাদেরকে আমরা ছাত্র নামে ডাকি, ছাত্র। তাহলে ওটাও একটা নাম। এটিকে আমরা কি নামে ডাকি? পেন। যদিও এই পেনটার আমি আলাদা কোনো নাম রাখিনি, কিন্তু এর একটা জেনারেল নাম আছে। এই রকমগুলো যেগুলো দিয়ে সব লেখা যায়, সেগুলোকে সবাইকেই বলি পেন। তারপরে নামটা যে কোনো একজনেরই হতে হবে এমন নাও হতে পারে। একজনের নাম হলে তাকে প্রপার নাউন বলে। এর পরের ক্লাসে আমরা এবারে সেগুলো শিখবো। তাহলে নাউন কোনগুলো? যেগুলো দিয়ে নাম বোঝায়। দেখো, কোনো মানুষের নাম হতে পারে। যেমন আমি একটু কালিটা পাল্টে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো, একজনের নাম অয়ন, আবার মনে করো শরীফ। লেখা নিশ্চয়ই বুঝতে পারছো। মানুষের নাম। প্রাণীর নাম হতে পারে, মনে করো ডগ, এটাও তো এক ধরনের প্রাণীর নাম। আবার খুব গরম লাগছে, আমরা যেটা চালিয়ে হাওয়া খাই ওটাকে কি নামে ডাকি? ফ্যান। কোথাও যাতায়াত করতে গেলে যে বাহনে, যে গাড়িটাই চেপে যায়, তাকে তার নাম কি? তাকে কি বলি? কখনো বাস বা ট্রেন, তাহলে বাস। এই রকম যেগুলো দিয়ে নাম বোঝায় এরকম অজস্র রয়েছে। চেয়ার, টেবিল, বুক, রোড, হাউস, মা, মাদার, বাবা, ফাদার, সিস্টার, অজস্র এরকম রয়েছে। এগুলি হলো সবাই নাউন। প্রোনাউন আছে। প্রোনাউন কোনগুলো? না, আমি, আই, উই, আমরা। আবার দেখো, তুমি, ইউ। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে বন্ধুরা, ইউ মানে তো তুমি, তাহলে তোমরার ইংরাজি কি? আই মানে আমি, আমরার ইংরাজি হলো উই, ইউ মানে তুমি। তাহলে বন্ধুরা, তোমরার ইংরাজি কি? কই লিখে দেখাও তো দেখি। আমি এটির উত্তর তোমাকে আজকে বলবো না, কিছুক্ষণ পরে বলবো। আচ্ছা, এইবার দেখো, আমরা কারো একটা সম্পর্কে বলছি। মনে করো রোহন আমার এক বন্ধু, রোহনের সম্পর্কে বলছি। রোহন ভালো ছাত্র, রোহন বিকালে ফুটবল খেলে, রোহন সন্ধেবেলা বাড়ি যায়। বারবার কি আমরা রোহন রোহন দিয়ে বলি?
না, আমরা বলি সে। রোহন ভালো ছাত্র, সে বিকালে ফুটবল খেলে, সে সন্ধেবেলা বাড়ি যায়। এই দেখো, এই নাউনটাকে বারবার না বলে আমরা তার বদলে যেটা বলি সে, এগুলি সব প্রোনাউন। হি, সে যদি পুরুষ না হয়ে নারী মানে মেয়ে হয় তাহলে বলবো সি। দে, ইট, কোন বস্তুর বদলে তো এগুলো আমরা সব ব্যক্তির বদলে মানুষের বদলে বলি, কোন বস্তুর বদলে হলে ইট, দিস, এগুলি সব প্রোনাউন। এবার দেখ ভার্ব কোনগুলো। ওই যে বলছিলাম সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্টের পরে প্রেডিকেট অংশটাই প্রথমেই একটা ভার্ব লাগবে। তাহলে সেই ভার্ব কি করে বুঝবো? না, যেটা দ্বারা যে ওয়ার্ডটা কোনো কিছু একটা করা বোঝাবে, সেটা কাজ করা বোঝাতে পারে। ঘুমানো, সেটা কি আর কোনো কাজ করা হলো না। দেখা, আমি দেখছি তোমাকে, এটা কি কাজ করা না, কিছু একটা তো করা। আমি দেখছি, কিছু একটা করা হচ্ছে। তুমি ঘুমিয়ে পড়েছো, বাবা বাড়িতে ফিরে বলছে মনে করো তোমার নাম শোভন, শোভন কি করছে? মা বলছে ও ঘুমাচ্ছে। তাহলে ঘুমাচ্ছেটাকে বাবা বলছে কি করছে, তাহলে ঘুমানোটাও তার মানে কিছু একটা করা। তাহলে যেগুলো দিয়ে কিছু একটা করা বোঝায়, তাহলে ভার্ব দিয়ে কি বোঝাবে? কিছু একটা করা। আবার হওয়া বোঝায়, ওই যে বললাম আমি হই একজন ছাত্র, তুমি হও একজন ডাক্তার, তাহলে হওয়া বোঝাবে। আর কি বোঝাবে? আছে বা থাকা। আমার একজন বোন আছে, তোমাদের দুটো বাড়ি আছে, ওদের একটা কুকুর আছে। আবার ছিল দিয়েও বলতে পারি। এটা কিন্তু থাকা, অধিকারে থাকা, এই থাকা বোঝালেও সেগুলি সব ভার্ব বলবো, সেইগুলিকে সব ভার্ব বলবো। যেমন দেখো কিছু একটা করা, সেটা কাজ করাও হতে পারে, কুক রান্না করা, রিড পড়া। আবার কাজ বোঝাচ্ছে না, সি দেখা, সিট মানে বসা, এম ইজ আর, এই যে হওয়া বললাম এগুলি সবকে একসঙ্গে বলি আমরা বি ভার্ব। এম ইজ আর, ওয়াজ ওয়ার, পরে আমরা যদিও বিস্তারিত আলোচনা করব, এগুলিকে বলি বি ভার্ব। আর থাকা বোঝাই যেগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, কখন হ্যাভ বসে কখন হ্যাজ বসে সব শিখবো আমরা আস্তে আস্তে খুঁটিয়ে। গ্রামার আমি বলেইছি তোমাকে আমি এত খুঁটিয়ে শিখিয়ে দেব, আমি যতটা গ্রামার জানি তুমিও ততটাই জানবে। শুধু মনোযোগ দিয়ে দেখবে, আর তোমাদের পছন্দ অপছন্দ গুলো কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবে, আর যদি মনে হয় আমার এই ক্লাসগুলো দেখে তোমার বন্ধুরা উপকৃত হবে তাহলে ভিডিওটা তাদের জন্য শেয়ার করবে। দেখো তাহলে এইরকম হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম অজস্র যত কিছু করা যায় বা কাজ আছে সবগুলো ভার্ব। তাহলে এই হলো ভার্ব। অ্যাডজেক্টিভ কোনগুলো? না, নাউন বা প্রোনাউনকে বর্ণনা দেওয়ার জন্য যে কথাগুলো বলি, যেগুলো নাউন বা প্রোনাউন সম্পর্কে বলা হয়েছে। এই পেনটা ব্লু, কেমন পেনটা? ব্লু, তাহলে পেন সম্পর্কে বলছি ব্লু। আবার দেখো এই অংশটা হোয়াইট, সাদা। আবার দেখো এটি একটি বড় পেন, কেমন? বড়, বিগ। পেনটা খুব সুন্দর, কেমন? সুন্দর, বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর, তোমরা সবাই জানো। আবার দেখো এই ঘরটা বড়, বিগ। মা তোমাকে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং গল্প বলেছে, কেমন গল্প বলেছে? ইন্টারেস্টিং, আকর্ষণীয়, মজাদার, তাহলে ইন্টারেস্টিং।
তোমার ঠাকুরদা বৃদ্ধ। তার বৃদ্ধ কথাটা কার সম্পর্কে বলা? ঠাকুরদা সম্পর্কে বলা। ঠাকুরদা নাউন, নাউন সম্পর্কে বলা। তাহলে কোনো ব্যক্তি বস্তুকে বর্ণনা করার জন্য তার দোষ গুণ, সেটি কোন রঙের, এটি বলার জন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। আই এম স্যাড, আমি বিষণ্ণ, মানে আমার মন খারাপ। কেমন আমি? প্রোনাউনকে বর্ণনা করছি বা নাউনকে বর্ণনা করছি। দ্য বয় ইজ টকেটিভ, ছেলেটা খুব বকবক করে, বড্ড কথা বলে। এই যে বেশি কথা বলে, এটা কার সম্পর্কে বলা? ছেলেটির সম্পর্কে বলা। এইগুলি সব অ্যাডজেক্টিভ। তাহলে কোনো নাউন প্রোনাউনকে, কোনো ব্যক্তি বা বস্তুকে বর্ণনা দেওয়ার জন্য আমরা যে কথাগুলো বলি সেগুলি সব অ্যাডজেক্টিভ। আমরা পরের ক্লাসে এই প্রত্যেকটাকে ধরে ধরে খুঁটিয়ে আলোচনা করব। আজকে তোমাদেরকে একটা আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো অ্যাডভার্ব কোনগুলো না, অ্যাডজেক্টিভ গুলো এগুলো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। এই নাউন প্রোনাউন বাদে অন্যগুলোকে বর্ণনা করে যারা, বিশেষ করে ভার্বকে বর্ণনা করে, এদের মূল কাজ হলো ভার্বকে বর্ণনা করা। ছেলেটি দৌড়াচ্ছে, জোরে দৌড়াচ্ছে। তাহলে দেখো জোরে কথাটা, ছেলেটি জোরে না দৌড়াচ্ছে জোরে, এই যে তার কাজটা কেমন হচ্ছে সেইটা বলছি। জোরে দৌড়াচ্ছে, আস্তে হাঁটছে, তাড়াতাড়ি খাচ্ছে। এই যে ভার্ব গুলোকে, ক্রিয়াপদ গুলোকে বর্ণনা করছি, সেটা কেমন ভাবে হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে না ধীরে ধীরে হচ্ছে, আস্তে আস্তে, জোরে জোরে, এইগুলি বলার জন্য আমরা অ্যাডভার্ব বলি। তাহলে কুইকলি, স্লোলি, তা দেখো এগুলোর সঙ্গে কিন্তু প্রায় সময় একটা করে LY যোগ করা থাকে। আমরা এগুলি নিয়ে যখন খুব ফুটিয়ে আলোচনা করব তখন তুমি খুব ভালোভাবে বুঝে নিতে পারবে। এই এক একটা পার্ট অফ স্পিচকে বোঝার জন্য একটা করে ক্লাস দরকার, আমরা সেগুলো করব। আবার দেখো ফাস্ট মানে দ্রুত, সবসময় যে LY যোগ করা থাকবে এমন নয়। এইবার দেখো প্রিপোজিশন। প্রিপোজিশন কোনগুলো না, প্রিপোজিশন কথাটার মানেই হলো প্রিপোজিশন, আগে বসে। এগুলো নিয়ে আমি এক্ষুনি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। দেখো এট, ইন, অন, টু, অ্যাবাভ, ওভার, ফর, এইগুলি হলো প্রিপোজিশন, নাউনের আগে বসে। আই এম এট স্কুল, আমি স্কুলে আছি। কোথায় আছি? স্কুলে। তাহলে এই যে বাংলা বাক্যটা দেখো, আমি স্কুলে আছি। স্কুল আছি নয়, আই এম স্কুল, আমি স্কুল নয়, আমি স্কুলে আছি। এই যে একটা একার যোগ করা আছে, এইগুলো বোঝানোর জন্য একটা করে প্রিপোজিশন লাগে। বইটি টেবিলের উপরে আছে, টেবিলের, এই যে একার একটা দিয়ে র বললাম, টেবিলের উপরে আছে, যে উপরে, অন, এইগুলি হলো সব এক একটি প্রিপোজিশন। এবার দেখো কনজাংশন কোনগুলো, যখন আমরা নাউন গুলোকে, প্রোনাউন গুলোকে জুড়ে জুড়ে দিই, মাই সিস্টার এন্ড আই, আমার দিদি আর আমি। আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ গুলোকে জুড়ে দিই, সেন্টেন্স গুলোকে জুড়ে দিই, যেগুলো দিয়ে কখনো এন্ড, কখনো বাট, কখনো অর, এইরকম অনেক আছে, দ্যাট, এই সমস্ত গুলো হলো কনজাংশন। আর ইন্টারজেকশন কোনগুলো, যেগুলো দিয়ে আমরা আবেগ অনুভূতি গুলো প্রকাশ করি, ওহ ওয়াও, ওয়ান্ডারফুল, ওহ ওয়াও,
এই সবগুলো, এই আবেগগুলো প্রকাশ করার জন্য আমরা এলাস, হাই হাই, ছি, ফাই, এই যে কথাগুলো বলি এগুলি হলো ইন্টারজেকশন। তাহলে দেখো আমাদের নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 5টা পার্টস অফ স্পিচকে ধীরে ধীরে আমরা খুব ভালো করে বুঝে নেব। নিলেই ওই যে বলছিলাম সেন্টেন্স তৈরি করতে হবে আমাদের, এই সেন্টেন্স গুলো আমরা আস্তে আস্তে তৈরি করতে পারবো। সাবজেক্টের পরে প্রেডিকেট অংশে কিভাবে পরপর বসাবো ওই ওয়ার্ড গুলো, মানে এই পার্টস অফ স্পিচ গুলো, তবেই সেন্টেন্সটা সুন্দর হবে। দেখো এর মধ্যে কিন্তু কোথাও সাবজেক্ট নেই, কোথাও প্রেডিকেট বলা নেই। কেন স্যার? কারণ সাবজেক্ট, প্রেডিকেট এরা কেউ একা একা হতে পারে না। এই নাউন আর প্রোনাউন মিলেই সাবজেক্ট। শুধু তাই নয়, সাবজেক্টের জায়গায় একটা ভার্বও সাবজেক্ট হতে পারে। এইগুলি আমরা গ্রামার অনুযায়ী পরপর শিখতে থাকবো। তাহলে আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তুমি এই ক্লাসটা একবার দেখে যদি তোমার সহজ মনে না হয়, তুমি আবার দেখবে, বারবার দেখবে। প্রয়োজন হলে আমি যেগুলো লিখে দিয়েছিলাম তুমি খাতায় লিখে নেবে, তাহলে তোমার পড়তে, বারবার পড়তে সহজ হবে। যদি তোমার মনে হয় এগুলো পড়তেই তোমার 1 সপ্তাহ লেগে যাবে, তাহলে আবার পরের রবিবার আমি ক্লাস নিয়ে আসব। আর তোমরা যদি অনেকে আমাকে জানাও যে না স্যার সপ্তাহের মাঝখানে আরেকদিন ক্লাস হোক, তাহলে আমি তাই করব। তোমরা সেটা আমাকে জানাবে। আর যারা নতুন দেখছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের কাছে বলবে এই ক্লাসটা দেখার জন্য। তবে তো আমিও উৎসাহ পাবো না? যদি তোমরা বেশি বেশি দেখো আমারও ভালো লাগবে। তোমরা যদি প্রথম ক্লাসটা না দেখে থাকো, অবশ্যই প্রথম ক্লাসটা দেখবে। যদি সেটা বুঝতে অসুবিধা থাকে আবার দেখবে। আমি বলেছিলাম তুমির ইংরাজি ইউ, তাহলে তোমরার ইংরাজি কি? আশা করছি অনেকেই কমেন্টে এতক্ষণ লিখে ফেলেছো। ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা, দুটোরই একই ইংরাজি। বাংলাতে দুটো আলাদা ওয়ার্ড হলে কি হবে? এইবার আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি কয়েকটা সেন্টেন্স তোমাকে দেব, তুমি আমাকে ইংরাজি করে দেখাবে। এখন থেকে ইংরাজি পারতে হবে এবং তুমি পারবে। তুমি যদি আগের দিনের ক্লাসটা, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো, তাহলে অবশ্যই আমি যে সেন্টেন্সগুলো তোমাকে দিচ্ছি ট্রান্সলেট করতে, তুমি এই ট্রান্সলেশন পারবে। কমেন্ট করে আমাকে দেখাবে সেই ট্রান্সলেশনগুলো। দেখে নাও, আমি সেই কয়েকটা হোমওয়ার্ক তোমাকে আমি দিয়ে দিই। দেখো এই যে 5টা সেন্টেন্স আমি তোমাকে দিলাম, তুমি এগুলোকে ইংরাজি করার চেষ্টা করবে। আমি জানি তুমি চেষ্টা করলে তোমার ভুল হতেই পারে, এমনও হতে পারে সবগুলোই ভুল হলো। তাই হোক, চেষ্টা করলে তবেই তো পারবে একদিন। তুমি অবশ্যই এই 5টা সেন্টেন্সকে ইংরাজি করে আমাকে কমেন্ট করে লিখে দেখাবে। আমি দেখে তোমাকে বলবো তুমি পেরেছো কি পারছো না। আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করি, আবার পরের ক্লাসে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, আর তোমাদের কি অসুবিধে বা সুবিধা হচ্ছে সেটা আমাকে জানাবে। আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবে। See you in the next class. Thank you for watching.